বিয়ের ২৪ বছর পর ইতুর সঙ্গে ট্রায়াল পিরিয়ডে সেপারেশনে থাকার মধ্যে যতখানি লজ্জা মিশে আছে তার চেয়েও বেশি বোধ হয় সংকোচ। বন্ধুবান্ধব, চেনা পরিচিত, আত্মীয় স্বজনের ভ্রুকুটির মুখোমুখি হওয়ার সংকোচ। পুজোয় দেশের বাড়ি ফিরে বিষয়টা জানাজানি হতেই প্রশ্নবাণে পাগল হওয়ার দশা অনিশের। আশ্চর্য, এতগুলো দিন তোমরা তাহলে একসঙ্গে কাটালে কি করে দাদা ভাই? বৌমণি তো মানুষ খারাপ নয়, শুধু একটু অ্যাটেনশন চায়, আর কাজের ফাঁকে যেটা তুমি ওকে একেবারেই দাও না। ঝাঁঝালো স্বরে শিখা বলল। চেন্নাইতে থাকে, অনিশের খুড়তুতো বোন। ছোট থেকেই ইতুর ন্যাওটা ছিল। মনে মনে অনিশ ভাবল, থাকি মুম্বাইয়ে, বছরে একবার মাত্র পুজোর সময় বরানগরে আসি, সবাই মিলে কটা দিন আনন্দ করে কেটে যায়, এতে একটা গোটা মানুষকে চেনা যায়। তোরা জানিস এই কয়েক বছরে কতটা পাল্টে গেছে তোদের বৌমণি? মুখে যদিও কিছুই বলল না, বলে লাভ নেই। এই ৫৩ বছর বয়সে এসে তোর মনে হলো বউয়ের থেকে আলাদা হওয়ার কথা, নাকি অন্য কোথাও ফেসেছিস? ডুবে ডুবে জল খাচ্ছ চাঁদু? ছেলেবেলার বন্ধু বাসবের সঙ্গে দেখা হতেই সে সুযোগ বুঝে হুল ফোটাল। অনিশ দাঁতে দাঁত চেপে সমস্তটা সহ্য করল। এছাড়া আর কী বা করার আছে ওর? সাবেক আমলের পুজো। বাড়ির ঠাকুরদালানে এখন একচালার প্রতিমা নামিয়ে আনা হয়েছে। ঢাক বাজছে উচ্চগ্রামে, আজ বিসর্জন। ডাকের সাজে সপরিবার মা দুর্গা। দেবী মূর্তির পেছনে রঙিন চালচিত্রের একেবারে শীর্ষে নন্দীভৃঙ্গি নিয়ে শিব। হরপার্বতীর সাংসারিক জীবনের নানা খুঁটিনাটি। অন্যবার বাড়ির মেয়েদের সঙ্গে আজকের দিনে সিঁদুর খেলায় মেতে উঠত ইতু। এবার ওকে ছাড়া সব কেমন অর্থহীন। না, এবছরটা কলকাতায় না এলেই ভালো হতো। এর বদলে গোয়ায় চলে যেতে পারতো। বিয়ারের ক্যান হাতে নিয়ে বসে থাকতো সি বিচে। বাবা মা কেউই আর বেঁচে নেই, খবরটা ওদের শুনতে হয়নি, এই যা বাঁচোয়া। অনিশা ঋতুর একমাত্র সন্তান সপ্তর্ষি ওরফে রিকু টেক্সাসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে। অ্যাসাইনমেন্ট থাকায় সে এবার পুজোয় দেশে আসতে পারেনি। মাসখানেক আগে অনিশের কাছে ফোনে খবরটা শুনে অদ্ভুত নির্লিপ্ত স্বরে বলেছিল রিকু, জাস্ট চিল বাবা, বোথ অফ ইউ আর ইনকম্প্যাটেবল উইথ ইচ আদার, হোয়াট টু ডু, লেটস অল অ্যাডমিট দ্যাট। ইনকম্প্যাটেবল শব্দটা তীরের মতো বিঁধেছিল অনিশকে, অথচ কি সহজেই না উচ্চারণ করে ফেলল রিকু। জেনজি বলেই পারল। ওরা অনিশদের মতো নয়, ঘোর বাস্তববাদী। বাড়ির মেয়েদের ভিড় এড়িয়ে সরে আসতেই হঠাৎ অর্ধবৃত্তাকার চালচিত্রের দিকটায় চোখ পড়ল অনিশের। সামনের দিকে যত জৌলুস আর রঙের চেকনাই, মাটিল্যাপা পেছনটা ততখানি খয়াটে বিবর্ণ, অনেকটা ওদের ২৪ বছরের দাম্পত্য জীবনের মতো। বাইরে থেকে চকচকে সাজানো গোছানো, কিন্তু ভেতরে ভেতরে ঘুম ধরে গিয়ে একেবারে পাঞ্জাবির পকেটের ভেতর থেকে মুঠো ফোনটা কোকিয়ে উঠছিল অনেকক্ষণ ধরেই। ঢাকের আওয়াজে শুনতে পায়নি। ঠাকুরদালান থেকে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে সে চলে এলো ঘাটে। বাড়ির খুব কাছেই গঙ্গা। স্ক্রিনে নম্বরটা দেখে অবাক হয়ে গেল অনিশ। ইতুর ফোন। হঠাৎ, কী ব্যাপার? রিকুর ফোনে কিছুতেই লাইন পাচ্ছি না, তুমি একবার ট্রাই করবে প্লিজ? ওপাশের স্বরটা কাঁপছে। একমাত্র টেনশনেই তোর এরকম হয়। ওর শ্বাস প্রশ্বাসের সঙ্গে অনিশ পরিচিত। রিকুকে কেন ফোন করবো খামোখা? ওখানে তো এখন রাত, ও হয়তো ঘুমোচ্ছে ওর অ্যাপার্টমেন্টে। মুখের কথা শেষ না হতেই ওপাশ থেকে ইতুর তীক্ষ্ণ স্বর ভেসে এলো। দিব্যি বন্ধু বান্ধব আর আড্ডা নিয়ে আছো, নিউজ দেখেছ? গত কয়েক ঘন্টার বৃষ্টিতে টেক্সাসের কি অবস্থা জানো? সেই তো, ছেলের চিন্তা একা আমারই। একটা কঠিন জবাব ঠোঁটের ডগায় চলে এসেছিল অনিশের। অনেক কষ্টে সে নিজেকে সংবরণ করল। অভিযোগ আর অভিযোগ, ইতু মানেই অভিযোগের ডালি।
গত 10 বছরে প্রতি মুহূর্তে ইতু বোঝানোর চেষ্টা করেছে যে একজন স্বামী ও বাবা হিসেবে অনিশ কতখানি অপদার্থ। ফলত নিত্যদিনের ঝগড়া, কথা কাটাকাটি আর শেষ দিকে বিছানা বদল। সংসারে নিজেকে নিংড়ে দিয়েও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেনি অনিশ। অবশ্য আজ আর তার প্রয়োজনও নেই। ফোন কেটে দিয়ে ছেলের নম্বরে ট্রাই করতে করতে এর পরের ভাবনাগুলো ভেবে রাখছিল ও। ঘণ্টাখানেক পর ইতুকে ফোনে ধরতেই ইতু বলল, কোনো খবর পেলে? হ্যাঁ, সব ঠিক আছে। সুশান্তকে মনে আছে তোমার, আমার এক্স কালিগ? ওর এক বন্ধু কাছাকাছিই থাকে। ও গিয়ে খোঁজ নিয়েছে। রিকুদের অ্যাপার্টমেন্ট অবধি জল ওঠেনি, কিন্তু সেফটির জন্য ওরা একটা লাইব্রেরির 3 তলায় গিয়ে উঠেছে। যথেষ্ট খাবার দাবার, জল, ওষুধপত্র সঙ্গে নিয়েই। ওর বন্ধুরাও আছে, সো ডোন্ট ওয়ারি। তাহলে ফোনে পাচ্ছি না কেন রিকুকে? ইতুর গলাটা আর্তনাদের মতো শোনালো। ধমকের সুরে বলল অনিশ, সিগন্যাল নেই, পেলেই তোমাকে করবে। আমাদের ছেলে ঠিক আছেই তো, বিলিভ মি, অনেক স্ট্রেস গেছে, এখন একটু চোখ বুজে থাকো তো প্লিজ। বহুদিন পর তোমার ছেলে না বলে আমাদের ছেলে বলতে পেরে অনিশের মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। আচ্ছা, তাই করি। তুমিও সাবধানে থেকো, ওষুধগুলো সময় মতো খেও। ছাড়ছি, কেমন? ওপাশে ইতুর স্বর এখন অনেকটা স্বাভাবিক। সেই স্বরে কি কিছুটা আবেগ, একটা মৃতপ্রায় সম্পর্কের জন্য? তাহলে কি আর একটু ভেবে দেখা দরকার? এত সহজে কি সব ফুরিয়ে যায়? কখনো সম্ভব? নিরঞ্জনের জন্য প্রতিমা ঘাটে আনা হয়েছে। প্রতিমাকে 7 পাক ঘোরানোর সময় অনিশের চোখ আবারও চলে গেল অর্ধগোলাকার চালচিত্রের পেছন দিকটায়। উঁচু নিচু এবড়ো খেবড়ো অংশে এখন গোধূলির রাঙা আলো সরাসরি গিয়ে পড়েছে। জায়গাটা আর আগের মতো মলিন লাগছে না, বরং জোড়াতালি দেওয়া খড়খড়ে রুক্ষ বুক সোনালি আলোর স্পর্শে রঙিন। যেন কোনো অদৃশ্য শিল্পী ভালোবাসার রঙে অনৈসর্গিক এক পটচিত্র ফুটিয়ে তুলছে ওখানে। অনিশ পলকহীন চোখে সেই ছবিটার গড়ে ওঠা দেখছিল।